একটা ছোট বাচ্চার উপর একদল সায়েন্টিস্ট কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল। তবে সেটা শেষ হওয়ার আগেই বাচ্চাটা সেখান থেকে পালিয়ে চলে আসে অন্য শহরে। ঘটনাক্রমে নতুন শহরে গিয়েই বাচ্চাটা একজনকে খুন হতে দেখে। তবে লোকটা যখন ওই খুনির সামনে আসে তখন তাকে দেখে খুনের অদ্ভুত একটা অনুভূতি হয়। বাচ্চাটাকে তার খুব চেনা চেনা মনে হয়। সে কোনোভাবেই বাচ্চাটাকে মাথা থেকে বের করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হলো, এর আগে তাদের কখনোই দেখা হয়নি। তাহলে কেন এই লোকটার ওই বাচ্চাটাকে দেখে এমন অনুভূতি হলো? কি রহস্য আছে এর পেছনে? আর লোকটা খুনি বা কাকে করেছিল? এই সব প্রশ্নের উত্তর জানবো সদ্য মুক্তি পাওয়া একটা মাস্টারপিস মুভি গাঙ্গুভাইয়ের গল্প থেকে। গল্পের প্রত্যেকটা মোড়ে মোড়ে এমন সব টুইস্ট রয়েছে যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা একটা সায়েন্টিফিক ল্যাব দেখতে পাই, যেখানে একটা বাচ্চার ব্রেইন নিয়ে রিসার্চ করা হচ্ছিল। বাচ্চাটার নাম দেওয়া হয়েছিল জিটা। সায়েন্টিস্টরা জিটার ব্রেইন ম্যাপিং করে সেখানে কোনো একটা সুপার পাওয়ার আপলোড করার চেষ্টা করছিল। এমন সময় ল্যাবে হঠাৎ এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। তখন জিটা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় একদল কমান্ডো তাকে ধরার জন্য ধাওয়া করতে শুরু করে। সৌভাগ্যবশত জিটা তাদের হাত থেকে পালিয়ে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে, যে কারণে কমান্ডোরা আর তাকে ধরতে পারে না। এরপর জিটা ট্রেনের ভেতর অদ্ভুত একটা ছবি আঁকতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো ঘোরের ভেতর আছে। ছবিটা আঁকা শেষ হলে সে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে গোয়ার পুলিশ কমিশনার কোল্ট নামের একজনকে ফোন করে তার সাথী ফ্রান্সিসের ব্যাপারে জানতে চায়। মূলত পুলিশ যে আসামিদেরকে সরাসরি ধরতে পারে না, তাদেরকে ধরার জন্য কমিশনার কোল্ট আর ফ্রান্সিসের সাহায্য নেয়। এবার কমিশনার তাদেরকে ভিসুজা নামের এক ক্রিমিনালকে ধরার দায়িত্ব দিয়েছে। কিন্তু কোল্ট তাকে না ধরে উল্টো স্পাতে গিয়ে মেয়েদের সাথে চিল করছে, কারণ জেসুজাকে ধরার জন্য তার বন্ধু ফ্রান্সিসই যথেষ্ট। তো কমিশনার যখন ফ্রান্সিসের ব্যাপারে জানতে চায় তখন কোল্ট বলে ফ্রান্সিস ডিসুসার গুন্ডাদের সাথে জিম করছে। কমিশনার তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। তখন জানা যায় ফ্রান্সিস আসলে ডিসুজার লোকদের সাথে জিম করছে না, জিমের নামে তাদের ধোলাই করছে। সবাইকে কুপকাত করার পর সে আর কোল্ট ডিসুজাকে তুলে নিয়ে কমিশনারের কাছে যাচ্ছিল। তখনই হঠাৎ অ্যাঞ্জেলা নামের একটা মেয়ে তার বন্ধু এক্সেলারেটরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সে ফ্রান্সিসের কাছ থেকে ডিসুজাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। আসলে অ্যাঞ্জেলারাও কমিশনারের হয়ে একই কাজ করত। ঘটনাক্রমে কমিশনার তাদের দুজনকেই ডিসুজাকে ধরতে পাঠিয়েছিল। সে ভেবেছিল একজন না পারলে অন্যজন ঠিকই পারবে, কিন্তু তারা দুজন যে ডিসুজাকে নিয়ে টানা হ্যাচড়া শুরু করে দিবে সেটা সে বুঝতে পারেনি। তবে এই টানা হ্যাচড়ার আরও একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে ডিসুজাকে কমিশনারের কাছে ধরে নিয়ে যেতে পারলেই তারা 5 লক্ষ টাকা পাবে। এখন কেউই 5 লক্ষ টাকা ছাড়তে রাজি ছিল না। যাই হোক, তারা দুজন মিলে কোনো মতে ডিসুজাকে টানতে টানতে কমিশনারের কাছে নিয়ে যায়। সেখানে তারা এটা প্রমাণ করায় ব্যস্ত হয়ে পড়ে কে আগে লোকটাকে ধরেছে। এই চক্করে বেচারা ডিসুজা দুই পক্ষের কাছেই মার খাচ্ছিল। সেটা দেখে কমিশনার বলে, আচ্ছা সমস্যা নেই, তোমরা এই 5 লাখ টাকা দুজনে ভাগ করে নাও। কিন্তু তারা নিজেদের টাকাগুলো শেয়ার করতে একদমই রাজি হয় না। তখন বাধ্য হয়ে কমিশনার তাদেরকে বলে, তোমরা গিয়ে আমার গাড়ির ভেতরে বসে ঠান্ডা মাথায় ডিসাইড করো কে টাকাটা নেবে, তারপর এসে আমাকে বলো। কমিশনারের কথা মতো তারা গাড়ির ভেতর চলে যায় ঠিকই, কিন্তু তাদের মারামারিতে গাড়িটা আর আস্ত থাকে না। এতে কমিশনার অবাক হয়ে যায়। তখন কোল্ট বলে, এখন তো আপনি শুধু মারামারি দেখছেন, কিন্তু এদের ভালোবাসা তো দেখেননি। মূলত একটা সময় ফ্রান্সিস আর অ্যাঞ্জেলা দুজন দুজনকে অনেক ভালোবাসত। দুজন সবসময় একই সাথে থাকতো। কিন্তু একদিন একটা ছোট্ট ঝগড়ার কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ তো দূর, তাদের মধ্যে রীতিমতো মারামারি বেঁধে যায়। তারপর থেকে তারা এইভাবেই মারামারি করে আসছে। তো এরপর কমিশনার তাদের দুজনকেই জিতু নামের এক গ্যাংস্টারকে ধরে আনার কাজ দেয়। আর এই কাজের জন্য তাদের দুজনকেই 15 লক্ষ টাকার অফার দেওয়া হয়। তবে কমিশনার তাদেরকে সাবধান করে দেয় যে জিতুর যদি সামান্য ক্ষতিও হয় তাহলে তার ভাই কম্বুটা তাদের দুজনকেই মেরে ফেলবে। তবুও তারা দুজন কাজটা করতে রাজি হয়ে যায়। তারপর ফ্রান্সিস আর কোল্ট উঠে পড়ে লাগে জিতুর লোকদেরকে খোঁজার জন্য। কিন্তু অ্যাঞ্জেলার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল। অন্যদিকে ফ্রান্সিসরা বিভিন্ন জায়গায় গিয়ে জিতুর লোকদের খুঁজে বের করে এবং তাদের মধ্যে ফাইনালি জিতুর কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে জিতু মেয়েদের সাথে বসে পার্টি করছে। সেটা দেখে ফ্রান্সিস থমকে যায়, কারণ মেয়েদের প্রতি তার অন্যরকম একটা দুর্বলতা কাজ করত। তখন কোল্ট গিয়ে জিতুর কাছ থেকে মেয়েগুলোকে সরাতে শুরু করে।
এমন সময় জিতু তার পিস্তলটা বের করে কোল্টকে ভয় দেখাতে শুরু করলে কোল্ট তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে যেতে চায়। তাকে দেখে ফ্রান্সিসও গিয়ে জয়েন করে। আর এসবের মাঝেই ভুলবশত জিতুর গায়ে গুলি লেগে যায় এবং সে মারা যায়। এটা দেখে ফ্রান্সিসরা ভীষণ ঘাবড়ে যায়, কারণ এখন কম্বুটা তাদেরকে ছাড়বে না। তখন কোল্ট আশেপাশে তাকিয়ে বলে, কেউ আমাদেরকে জিতুকে খুন করতে দেখেনি, তাই চুপচাপ এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। সেই কথা মতো তারা দুজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ জিটা এসে তাদের সামনে এসে পড়ে। তখন ফ্রান্সিস মনে করে যে জিটা নিশ্চয়ই তাদেরকে খুন করতে দেখে ফেলেছে, কিন্তু জিটা যেহেতু কোনো কথা বলছিল না, তাই তারা চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু জিটাকে দেখে ফ্রান্সিসের কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। এদিকে জিটাও তার কাছে বেশ অদ্ভুতভাবে তাকিয়েছিল। পরদিন ফ্রান্সিস তার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল। এমন সময় কোল্ট এসে তাকে বলে, অ্যাঞ্জেলার বাড়িতে আমি ওই বাচ্চা ছেলেটাকে দেখেছি যে আমাদেরকে গতকাল মার্ডার করতে দেখেছে। এটা শুনেই ফ্রান্সিস দৌড়ে চলে যায় অ্যাঞ্জেলার বাড়িতে। সেখানে গিয়ে দেখে অ্যাঞ্জেলা জিটাকে দিয়ে জিতুর খুনির ছবি আঁকিয়ে নিচ্ছে। অ্যাঞ্জেলার সন্দেহ ছিল যে নিশ্চয়ই ফ্রান্সিসরাই জিতুকে খুন করেছে, কারণ সে খবর পেয়েছিল গতরাতে ফ্রান্সিস জিতুর ইয়োটে গিয়েছিল। মূলত সেখান থেকেই তারা জিটাকে তুলে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাঞ্জেলা কিভাবে জানলো ফ্রান্সিস জিতুকে ধরতে ইয়েটে গিয়েছিল? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো ফ্রান্সিসদের হাত থেকে জিটাকে বাঁচানোর জন্য অ্যাঞ্জেলা এক্সেলেটরকে গাড়ি পাংচার করে নিতে বলে। তখন এক্সেলেটর গিয়ে ফ্রান্সিসের গাড়ির বদলে নিজের গাড়ি পাংচার করে দেয়, কারণ অ্যাঞ্জেলা তাকে কার গাড়ি পাংচার করতে হবে সেটা বলে দেয়নি। সেটা দেখে অ্যাঞ্জেলা খুব হতাশ হয়ে যায়। এরই মাঝে ফ্রান্সিসরা জিটাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। যাওয়ার সময় যেটা ফ্রান্সিসের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এটা দেখে ফ্রান্সিসের একটু আনকমফোর্টেবল লাগে। এমন সময় হঠাৎ জিটা খুব অসুস্থ হয়ে পড়ে। তার মুখ থেকে ফেনা উঠতে শুরু করে। সেটা দেখে ফ্রান্সিস ভীষণ ঘাবড়ে যায়। তারা দ্রুত জিটাকে নিয়ে হসপিটালে চলে আসে। তখন ডক্টর জিটার চেক আপ করে হতবাক হয়ে যায়। সে ফ্রান্সিসকে জানায় যে জিটার ব্রেইন ম্যানিপুলেট করা হয়েছে। তার মাথায় সার্জারি করে তার ব্রেইনটাকে অন্য কারো ব্রেইনের সাথে অল্টার করার চেষ্টা করা হয়েছে। তবে প্রসেস কমপ্লিট না হওয়ার কারণে জিটার ব্রেইন এবং সেই ব্যক্তির ব্রেইন মিশে গিয়ে একটা সুপার পাওয়ার সৃষ্টি হয়েছে তার মধ্যে। এই কথাগুলো শুনে ফ্রান্সিস খুব টেনশনে পড়ে যায়। তবে জিটার শরীর যেহেতু আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, তাই ফ্রান্সিস তাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে ওই কমান্ডোরা গিয়ে তাদের বসকে জানায় জিটা তাদের হাতছাড়া হয়ে গেছে। সেটা শুনে বস ভীষণ রেগে যায় আর তাদেরকে বলে জিটা এখন গোয়াতে আছে, সেখান থেকে তাকে ধরে নিয়ে আসো। মূলত জিটার বডিতে তারা একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যে কারণে জিটা কোথায় যাচ্ছে সেটা ওই লোকগুলো জানতে পারত। তো বসের কথা মতো কমান্ডোরা জিটাকে ধরার জন্য গোয়ার উদ্দেশ্যে আলাদা হয়। অন্যদিকে ফ্রান্সিস জিটাকে কার্টুন দেখাতে নিয়ে গিয়ে কোল্টকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেখানে ফ্রান্সিস তাকে বলে, এই বাচ্চাটাকে দেখার পর আমার কেন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। এর পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে, সেই রহস্য আমার জানতে হবে। কিছুক্ষণ পর তারা আবার রুমে ফিরে আসে। তখন দেখতে পায় জিটার টিভি দেখা বন্ধ করে দেওয়ালে কিছু একটা আঁকতে শুরু করেছে। সেই ছবিগুলো দেখে ফ্রান্সিস অবাক হয়ে যায়। ছবিগুলো আঁকা শেষ হলে জিটা এসে ভয়ে ফ্রান্সিসকে জড়িয়ে ধরে আর তার হাতটা জিটা নিজের মাথায় নিয়ে রাখে। এসব দেখে ফ্রান্সিস হতবাক হয়ে যায়। তার জিটাকে ভীষণ পরিচিত মনে হচ্ছিল, কিন্তু জিটাকে তো সবেমাত্র একবারই দেখেছে। এসব নিয়ে ভাবতে গিয়ে সে ভীষণ কনফিউজড হয়ে যায়। সে যে জিটার কাছ থেকে কিছু জানতে পারবে তারও কোনো উপায় নেই, কারণ ছেলেটা কথা বলতে পারতো না। সেই রাতে ফ্রান্সিস ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ জিটা তার পায়ের কাছে এসে থরথর করে কাঁপতে থাকে। তখনই হঠাৎ ফ্রান্সিসের ঘুম ভেঙে যায়। সে জিটাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমার কি খিদে পেয়েছে? তুমি কিছু খাবে? তখন জিটা তাকে ইশারা করে হ্যাঁ সূচক উত্তর দেয়। সেটা দেখে ফ্রান্সিস আর কোল্ট সেই রাতেই তাকে নিয়ে যায় পাশের একটা রেস্টুরেন্টে। এরই মাঝে অ্যাঞ্জেলা সেখানে পৌঁছে যায়। তাকে দেখে কোল্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? আমরা যেখানেই যাই তুমি সেখানেই কিভাবে পৌঁছে যাও? তখন অ্যাঞ্জেলা তাকে তার সিক্রেটটা জানায়। মূলত সে ফ্রান্সিসকে ব্রেকআপ গিফট হিসেবে একটা নেকলেস দিয়েছিল। ফ্রান্সিস রাগের মাথায় সেটা কোল্টকে পরার জন্য দিয়ে দেয়। ওই নেকলেসের ভেতর অ্যাঞ্জেলা একটা ট্র্যাকার সেট করে রেখেছিল, যে কারণে কোল্ট কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা সে জানতে পারত। আর কোল্ট এবং ফ্রান্সিস যেহেতু সবসময় একই সাথে থাকতো, তাই ফ্রান্সিসকে আলাদা করে খোঁজার কোনো প্রয়োজনই পড়তো না। সে ওই ট্র্যাকার ফলো করতে করতেই ফ্রান্সিসের কাছে পৌঁছে যেত। তবে তার এই ফলো করার বিষয়টা ফ্রান্সিসের মোটেও ভালো লাগতো না, তাই সে অ্যাঞ্জেলাকে বকাঝকা করতে শুরু করে। তখন অ্যাঞ্জেলা বলে, আমি তোমাদের বাঁচাতে এসেছি। কম্বুটা এই ছেলেটার লোকেশন জেনে গেছে।
আর সে এটাও জানে যে এই ছেলেটা তার ভাইকে খুন হতে দেখেছে। একবার যদি তোমরা কম্বুটার হাতে পড়ে যাও তাহলে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ফ্রান্সিস তার কথা বিশ্বাস করে না। তখন অ্যাঞ্জেলাকে তার হাত ধরে অনুরোধ করে বলে যে সে সত্যি বলছে। তখন ফ্রান্সিস তার কথা মেনে নেয়। আর ঠিক সেই সময় একটা হ্যান্ড ক্যাফের মাধ্যমে অ্যাঞ্জেলা তার হাতের সাথে ফ্রান্সিসের হাত আটকে দেয়, আর তৎক্ষণাৎ সেখানে কম্বুটা তার দলবল নিয়ে পৌঁছে যায়। মূলত ফ্রান্সিসদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাঞ্জেলাই কম্বুটাকে ওই জায়গার লোকেশন দিয়েছিল। তো লোকটা এসে সোজা জিটার কাছে জিজ্ঞেস করে তার ভাইয়ের খুনিকে, কিন্তু জিটা কোনো উত্তরই দেয় না। এরই মাঝে জিটার হাবভাব পরিবর্তন হতে শুরু করে, আর সেই সাথে আশেপাশের পরিবেশও সবকিছু তুমুল হাওয়ায় উঠতে শুরু করে। সেটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে অনেকগুলো হেলিকপ্টার এবং গাড়ি এসে রেস্টুরেন্টটা ঘিরে ধরে। সেখান থেকে ওই কমান্ডাররা বের হয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে সবার উপর অ্যাটাক করতে শুরু করে। তখন ফ্রান্সিস আর অ্যাঞ্জেলা গিয়ে টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। ফ্রান্সিস জিটাকেও টেবিলের নিচে লুকাতে বলে, কিন্তু জিটা সেখান থেকে এক চুলো নড়ে না। কমান্ডাররা কম্বুটা এবং তার লোকদেরকে মেরে জিটাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তখন তারা একটা ডিভাইসের মাধ্যমে জিটার মাইন্ড কন্ট্রোল করছিল, যে কারণে জিটাও তাদেরকে বাধা দিতে পারে না। সেটা দেখে ফ্রান্সিস ছটফট করতে থাকে জিটাকে বাঁচানোর জন্য, কিন্তু অ্যাঞ্জেলার সাথে তার হাত বাঁধা থাকার কারণে সেও কিছু করতে পারছিল না। একটা পর্যায়ে কমান্ডোদের গুলিতে ফ্রান্সিসের হ্যান্ডকাফটা ভেঙে যায়। তখন ফ্রান্সিস দৌড়ে চলে যায় জিটাকে বাঁচানোর জন্য। তখন কমান্ডোরা তার উপর গুলি চালায়, কিন্তু তাতেও ফ্রান্সিস থেমে থাকে না। ততক্ষণে কমান্ডোরা জিটাকে একটা ট্রাকে উঠিয়ে সেখান থেকে যেতে শুরু করেছিল, আর ফ্রান্সিস ওই অবস্থায় তাদেরকে ধাওয়া করে যাচ্ছিল। কোল্ট তার পাগলামো দেখে ভীষণ অবাক হয়। তখন ফ্রান্সিস তাকে বলে, আমার কেমন যেন মনে হচ্ছে ওরা বাচ্চাটাকে নয়, বরং আমার নিঃশ্বাসটাকে নিয়ে যাচ্ছে। কোল্ট তখন বুঝতে পারে ওই বাচ্চাটাকে না পাওয়া পর্যন্ত ফ্রান্সিস শান্ত হবে না, তাই তারাও ফ্রান্সিসের সাহায্য করতে শুরু করে। কিন্তু এখনো প্রশ্ন একটাই, যেটাকে দেখলে ফ্রান্সিসের এমন অদ্ভুত ফিল কেন হয়? সেটা জানার জন্য আমাদেরকে অতীতের ঘটনাগুলো জেনে আসতে হবে। আজ থেকে প্রায় 1000 বছর আগে ভারতে অদ্ভুত 5টা দ্বীপ ছিল। একদিন রোমান সম্রাট তার 25,000 সৈন্য নিয়ে ভারত আক্রমণের জন্য রওনা হয়। তার প্রথম উদ্দেশ্য ছিল ওই দ্বীপগুলোকে ধ্বংস করে দেওয়া, কারণ ওই 5টা দ্বীপই ভারতের মূল শক্তির উৎস ছিল। একটা দ্বীপকে ধ্বংস করে দিলে ধীরে ধীরে বাকিগুলো ধ্বংস করা সহজ হয়ে যাবে। সেই 5টা দ্বীপের নাম ছিল মান্টিয়ার, ব্যাঙ্গারু, মুক্কারু, আরাথি এবং পেরুমাচি। মান্টিয়ার বাসীদের প্রধান কাজ ছিল জাহাজ বানানো। সমুদ্র নিয়ে খেলতে তারা খুব ভালোবাসত। ব্যাঙ্গারু ছিল বরফে ঢাকা একটা দ্বীপ। যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র তৈরি এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আয়ুর্বেদিক উপাদানের সমৃদ্ধ ছিল দ্বীপটা। মুক্কারু ছিল জঙ্গলে ঘেরা। এখানকার বাসিন্দাদের প্রধান কাজ ছিল শিকার করা এবং গান বাজনা করা। আরাথি দ্বীপের পাহাড়গুলো এবং মাটিগুলো ছিল লাল রঙের। রক্ত দিয়ে তারা গাছের পূজা করত এবং রক্ত ছড়াতে খুব পছন্দ করত। তাদের মধ্যে কোনো মায়া দয়া ছিল না, যুদ্ধ করা তাদের নেশা। এরপর আসে পেরুমাচি দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ছিল এই দ্বীপ। এই দ্বীপের বাসিন্দারা খুব সাহসী এবং যুদ্ধে পারদর্শী ছিল। প্রত্যেক দ্বীপের একজন করে রাজা ছিল। রোমান সম্রাট এইসব খোঁজ খবর নিয়ে তার সেনাপতিকে পাঠিয়ে দেয় এই 5 দ্বীপের একটাকে বেছে নিয়ে সেখানকার জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই আদেশ মতো রোমান সেনাপতি 5 দ্বীপের মধ্যে পেরুমাচিকে বেছে নেয়। তবে সরাসরি পেরুমাচির উপর হামলা করা সম্ভব ছিল না, তাই তারা মান্টিয়ার দ্বীপের কুরুভাকে তাদের দলের সামিল করার প্ল্যান বানায়। কুরুভা মান্টিয়ার দ্বীপের বাসিন্দা হওয়া সত্ত্বেও পেরুমাচির লোকদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, যে কারণে তাকে টার্গেট করাটা বেশি সহজ। তাই তারা কুরুভাকে জাহাজে ডেকে এনে স্বর্ণমুদ্রার লোভ দেখায়। তখন কুরুভা তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর কুরুভা তার বউ আর ছেলে পূর্বাকে নিয়ে পেরুমাচি বেড়াতে যায়। তার সাথে ছদ্মবেশে একজন রোমান সৈন্যও চলে যায়। সেখানে যাওয়ার পর পেরুমাচির লোকেরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায়। সেসব দেখে পূর্বা আর তার মা ভীষণ খুশি হয়, কিন্তু তারা কেউই জানতো না কুরুভার মনের মধ্যে কি চলছে। সে রাজাকে গিয়ে জানায় যে রোমান সম্রাট তাদের নতুন জাহাজ বানানোর জন্য পেরুমাচি থেকে কয়েকজন লোক চেয়ে পাঠিয়েছে। এতে অনেক ভালো পারিশ্রমিকও দেয়া হবে। কথাটা শুনে রাজা একটু অবাক হয়, কারণ জাহাজ বানাতে তো মান্টিয়ারের লোকেরা বেশি পারদর্শী। তাহলে রোমান সম্রাট কেন পেরুমাচি থেকে লোক নিয়ে জাহাজ বানাবে? তখন কুরুভা বলে, তাদের অনেকগুলো জাহাজ বানাতে হবে, তাই অনেক বেশি শ্রমিক দরকার। এত মানুষ তো মান্টিয়ারে নেই, আর সেখানকার কারিগরেরা পেরুমাচির মতো এত নিপুণতার সাথে কাজও করে না। সেটা শুনে রাজা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর কুরুভা রাজার পারমিশনে 100 জন লোককে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে রোমান সম্রাটের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
জায়গাটা যেহেতু অনেক দূরে ছিল, তাই জঙ্গলের মধ্যেই একটা জায়গা দেখে কুরুভা সবাইকে বিশ্রাম করে নিতে বলে। তার কথা মতো সবাই সেখানে বসে বিশ্রাম নেয় এবং একটু ড্রিঙ্কস করতে শুরু করে। তখনই হঠাৎ রোমান সৈন্যরা তাদের উপর অ্যাটাক করে দেয়। এমন অতর্কিতভাবে অ্যাটাক করার কারণে পেরুমাচিবাসীরা একটু ঘাবড়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই রোমান সৈন্যরা তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এরপর কুরুভারা ওই 100 জনের হাত কেটে প্রমাণস্বরূপ রোমান সেনাপতির কাছে নিয়ে যায়। হাতগুলো দেখে সেনাপতি খুশি হয়ে কুরুভাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দেয়। এরপর কুরভা আবারও রাজার কাছে গিয়ে আরও 100 জনকে পাঠাতে বলে। সেই সাথে এটাও বলে যে রোমান রাজা পেরুমাচির শ্রমিকদের কাজে খুবই খুশি, এই কারণেই তারা আরও লোক চাচ্ছে। সেটা শুনে রাজা আরও 100 জনকে পাঠিয়ে দেয় কুরভার সাথে। এবারও সে আগের প্ল্যান অনুযায়ী লোকগুলোকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা যখন সেই আগের বিশ্রামের জায়গাটায় পৌঁছায়, তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, এই জায়গাটা বিশ্রামের জন্য একদম ঠিক, তাই না? এই কথা শুনে কুরভা ভীষণ ঘাবড়ে যায়। তখন লোকটা তার কাটা হাতটা উঠিয়ে তাকে দেখায়। সে সময় জানা যায় ওই লোকটা আসলে আগের বার কুরভার হাত থেকে বেঁচে গিয়েছিল। রোমান সৈন্যরা যখন সবার উপর অ্যাটাক করতে শুরু করে, তখন ওই লোকটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর যখন কুরভা সবাইকে মেরে তাদের হাত কেটে সেগুলো গুনে নিচ্ছিল, তখন সে নিজেই নিজের হাত কেটে ওই হাতগুলোর মধ্যে দিয়ে দেয়, যাতে রোমান সৈন্যরা কিছু বুঝতে না পারে। সেদিন সে রাজ্যে ফিরে গিয়ে সবাইকে সবকিছু জানিয়ে দেয়। তাই এবার তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। এরপর তারা পেরুমাচির সবচেয়ে শক্তিশালী, সাহসী এবং মহাবীর যোদ্ধাকে ডেকে আনে, যার নাম কাঙ্গুভা। তাকে দেখেই ভয়ে কুরুভার আত্মা কেঁপে ওঠে। এরপর কাঙ্গুভা কুরুভার কাছে গিয়ে তার কাছে থাকা শঙ্খ বাজিয়ে দেয়। শঙ্খের শব্দটা মূলত এক ধরনের সিগন্যাল। সেই সিগন্যাল পেয়ে রোমান সৈন্যরা আগের বারের মতোই তাদের উপর অ্যাটাক করে। কিন্তু এবার কাঙ্গুভা তাদের সবাইকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেয়। তার অসাধারণ কৌশল এবং সাহসের সামনে কেউই টিকতে পারছিল না। সে একাই রোমান সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। সবাইকে কুপকাত করার পর কাঙ্গুভা কুরুভার হাতটাও ঠিক একইভাবে কেটে দেয়, যেভাবে সে আগের বার পেরুমাচির লোকদের হাত কেটেছিল। এরপর সে মুমূর্ষু অবস্থায় কুরুভাকে ধরে নিয়ে যায় তাদের রাজার সামনে। রাজ্যের সবাই তখন কুরুভার মৃত্যুদণ্ড চাইতে শুরু করে, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে, টাকার লোভে তার শুভাকাঙ্ক্ষীদের মেরে ফেলেছে। সেটা শুনে পূর্বা চিৎকার করে কাঁদতে শুরু করে। সে তার বাবার কাছে যেতে চাচ্ছিল, কিন্তু তার মা তাকে বাধা দেয়। পূর্বার মাও এটাই চাচ্ছিল যে অন্যায়কারী সঠিক সাজা পাক, কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে থমকে যায়। সে কাঙ্গুভাকে অনুরোধ করে পূর্বার দিকে তাকিয়ে তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রাজ্যের কেউই এতে রাজি হয় না। কুরুভা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছিল, তাই কাঙ্গুভাও বাধা দেয় না। তখন সবার সামনে কুরুভাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এরপর রাজ্যের সবাই তার পরিবারকেও একই আগুনে মেরে ফেলার দাবি করতে শুরু করে, কিন্তু এবার কাঙ্গুভা বাধা দেয়। সে বলে কুরুভা অন্যায় করেছিল এবং তার অন্যায় ক্ষমার যোগ্য ছিল না, যে কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবার তো কোনো অন্যায় করেনি, তাহলে তারা কেন শাস্তি পাবে? কিন্তু কেউই তার কথা মানতে চায় না। সেটা দেখে পূর্বার মা তাকে কাঙ্গুভার হাতে তুলে দিয়ে বলে, ভাইয়া, তুমি আমাকে ওয়াদা করো তুমি আমার ছেলের খেয়াল রাখবে। কাঙ্গুভা তখন তাকে ওয়াদা করে। তখন পূর্বার মা নিজেই দৌড়ে গিয়ে ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়। এটা দেখে কাঙ্গুভা ভীষণ অবাক হয়। সে মেয়েটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর সে সবার সামনে ঘোষণা দেয় যে পূর্বা আজ থেকে আমার ছেলে। তখন আর কেউই পূর্বার গায়ে হাত দেয় না। পরদিন পূর্বাকে এলাকার বাচ্চারা একা পেয়ে বিরক্ত করতে শুরু করে। পূর্বা এতে ভীষণ ভয় পেয়ে যায়। সেটা দেখে কাঙ্গুভা দৌড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়, আর ওই বাচ্চাগুলোকে বোঝায় যে পূর্বার কোনো দোষ নেই, সে অন্য সবার মতোই নিষ্পাপ। তার কথায় সবাই পূর্বার সাথে বন্ধুত্ব করতে শুরু করে। সেটা দেখে পূর্বা খুব খুশি হয়ে যায়। এরপর থেকে পূর্বা অন্য সবার মতোই কাঙ্গুভার কাছে যুদ্ধের ট্রেনিং নিতে শুরু করে। এদিকে কুরুভা মারা যাওয়ার পর রোমান সম্রাট নতুন করে পেরুমাচি ধ্বংস করার প্ল্যানিং শুরু করে। এবার তারা আরাথির রাজা ওদিরানের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেয়, কারণ শুরু থেকেই পেরুমাচি এবং আরাথি রাজ্যের সম্পর্ক ভালো না। ওদিরান সবসময় পেরুমাচির পেছনেই পড়ে থাকত, আর সুযোগ পেলেই হামলা করত। তাই এই সুযোগটাও সে হাতছাড়া করে না, কারণ এবার তো হামলা করার জন্য তারা অনেক টাকাও পাবে। এদিকে পেরুমাচুর রাজা জেনে যায় যে রোমান সম্রাট 25,000 সৈন্য নিয়ে তাদের রাজ্যে আক্রমণ করতে এসেছে। তখন রোমানের সেই ছদ্মবেশী সৈন্য তাদেরকে আত্মসমর্পণ করার পরামর্শ দেয়, কারণ 25,000 সেনার সাথে লড়াই করা মুখের কথা নয়। কিন্তু কাঙ্গুভা তাতে রাজি হয় না। সে রোমানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে প্রত্যেকবার যুদ্ধে যাওয়ার আগে তারা অগ্নি পূজা করত। সেই পূজায় পেরুমাচির সবাই নিরস্ত্র অবস্থায় মন্দিরে যেত। ওদিরানও বিষয়টা জানত, তাই সে ওই সময় পেরুমাচির লোকদের উপরে অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়।
তখন যেহেতু তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না, তাই তারা উদিরানের সৈন্যের সাথে লড়াইও করতে পারবে না। এটাই ছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ। পরদিন পেরুমাচির সৈন্যরা জঙ্গলের মধ্য দিয়ে পূজার উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় আরাথির সৈন্যরা জঙ্গলের ভেতর বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। তাদের সাথে উদিরানের 3 ছেলেও ছিল, তবে কাঙ্গুভা সেটা আন্দাজ করে ফেলে। সে বুঝে যায় ওই জঙ্গলের ভেতর তাদের উপর অ্যাটাক করা হবে, তাই সে তার সঙ্গীদেরকে প্রস্তুত হতে বলে। ঠিক সেই সময় আরাথির সৈন্যরা সামনে এসে দাঁড়ায়। তখন কাঙ্গুভার নির্দেশে তার সঙ্গীরা একটা বিশাল বড় গাছ উঠিয়ে এনে তার ঘাড়ে তুলে দেয়। এরপর কাঙ্গুভা সেটা দিয়ে আরাথির সৈন্যদের উপর অ্যাটাক করতে শুরু করে। তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র না থাকায় তারা প্রকৃতিকেই নিজেদের অস্ত্র বানিয়ে নেয়। এদিকে আরাথির সৈন্যরা অস্ত্রশস্ত্র নিয়ে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি সহকারে আসা সত্ত্বেও কাঙ্গুভার সাথে পেরে উঠছিল না। সে একাই সবাইকে মারতে শুরু করে। একটা পর্যায়ে উদিরানির 2 ছেলেকেও মেরে ফেলে। এমন সময় পূর্বা সেখানে চলে আসলে কাঙ্গুভা তাকে আর তলোয়ারটা এনে দিতে বলে। পূর্বা তখন দৌড়ে গিয়ে কাঙ্গুভার তলোয়ারটা এনে আসে, কিন্তু তলোয়ারটা সে সাহায্য করার জন্য আনেনি, এনেছিল কাঙ্গুভাকে মারার জন্য। কাঙ্গুভা যখন তার কাছে হাত বাড়িয়ে তলোয়ারটা চায়, তখন পূর্বা গিয়ে তার বুকের ভেতর তলোয়ারটা গেঁথে দেয়। আসলে পূর্বা তার বাবার মৃত্যুর জন্য সবসময় কাঙ্গুভাকে দায়ী মনে করত। কাঙ্গুভার কারণেই তাকে এতটুকু বয়সে অনাথ হতে হয়েছে, তাই সে আজ প্রতিশোধ নিল। এদিকে যাকে কাঙ্গুভা নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিল, সেই বাচ্চাটাই তাকে খুন করতে চায়। এই ব্যাপারটা কাঙ্গুভা একদমই মেনে নিতে পারে না। তবে এত বড় আঘাতও তাকে দুর্বল করতে পারে না। পূর্বা সেখান থেকে চলে যাওয়ার পর কাঙ্গুভা অনেক কষ্টে তার শরীর থেকে ওই তলোয়ারটা টেনে বের করে উদিরানের শেষ ছেলেটাকে মেরে ফেলে। এরপর সবার সামনে ঘোষণা করে দেয় যে 8 দিন পর আরাথি রাজ্যের সাথে তাদের যুদ্ধ হবে। এরপর সেই আহত অবস্থায় তার রাজ্যে ফিরে আসে। রাজা যখন জানতে পারে পূর্বা কাঙ্গুভাকে খুন করার চেষ্টা করেছে, তখন সে ভীষণ রেগে যায়। পূর্বা ততক্ষণে পালিয়ে গিয়েছিল, তাই রাজা তাকে খুঁজে এনে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেয়। সেটা শুনে কাঙ্গুভা ভীষণ ঘাবড়ে যায়। এত কিছুর পরেও সে চাচ্ছিল না পূর্বার কোনো ক্ষতি হোক, তাই সে জঙ্গলে গিয়ে পূর্বাকে খুঁজতে শুরু করে। সে জানত যে পূর্বাকে ওই জঙ্গলেই পাওয়া যাবে। সেখানে যাওয়া মাত্রই পূর্বা আড়াল থেকে তার উপর অ্যাটাক করতে শুরু করে। কাঙ্গুভা বুঝে গিয়েছিল পূর্বা তার বাবা মা হারানোর কষ্টে এই কাজগুলো করছে, তাই সে হাত জোর করে পূর্বার কাছে ক্ষমা চায় আর তাকে বলে, আমার উপরে এখন একটা বড় দায়িত্ব আছে। আমার রাজ্যের লোকদেরকে আমার বাঁচাতে হবে, কিন্তু আমি তোমাকে ওয়াদা করছি শত্রুদেরকে মারার পর আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। তখন তুমি আমাকে খুন করে তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিও। তার কথা শুনে পূর্বা শান্ত হয়ে যায়। এরপর কাঙ্গুভা তাকে সাথে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। পূর্বাকে দেখে তখন রাজ্যের সবাই রাগের মাথায় পাথর ছুটতে শুরু করে। তখন কাঙ্গুভা তাকে বাঁচায়। সে পূর্বার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয় না, কিন্তু নিচে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। সবাই পূর্বাকে মারতে চাচ্ছিল, তখন কাঙ্গুভা সবার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে বলে, পূর্বাকে মারার আগে আমাকে মারতে হবে। তখন রাজা তাকে বোঝানোর চেষ্টা করে যে পূর্বা প্রতিশোধের আগুনে জ্বলছে, এই আগুনে সে একসময় সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু কাঙ্গুভার বিশ্বাস ছিল পূর্বা এমন কিছুই করবে না। একটা ছোট বাচ্চা নিজের চোখের সামনে তার মা বাবাকে মরতে দেখেছে, এমন একটা অবস্থায় তার রাগ হওয়াটাই স্বাভাবিক। তখন রাজা বলে, ঠিক আছে, তাহলে পূর্বাকে কালো জঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক। কালো জঙ্গল এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখান থেকে আজ পর্যন্ত কেউই জীবিত ফিরে আসেনি, আর সেখানকার ভয়ঙ্কর পশু পাখির হাত থেকে পূর্বার মতন ছোট্ট একটা বাচ্চা 2 দিনও বাঁচতে পারবে না। যে কারণে রাজা চাচ্ছিল তাকে কালো জঙ্গলে পাঠিয়ে দিতে। তাই কাঙ্গুভা বলে, পূর্বা কালা জঙ্গলে গেলে আমিও তার সাথে যাব। এ কথা শুনে সবাই ভীষণ চিন্তিত হয়ে যায়। রাজা তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু সে কারো কথা শোনে না এবং পূর্বাকে নিয়ে কালো জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছানোর পর কাঙ্গুভা তাকে বলে, আমাদের চিন্তাধারা যতই আলাদা হোক না কেন, এই জঙ্গলে আমাদের দুজনকে একসাথেই থাকতে হবে, না হলে আমাদের দুজনকেই জঙ্গলের ভয়ঙ্কর জানোয়ারদের হাতে মারা পড়তে হবে। কিন্তু পূর্বা তার কথায় পাত্তা দেয় না। সে একা একাই জঙ্গলের ভেতর থাকা খালটার কাছে চলে যায়। এদিকে উদিরান তার 3 ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ভীষণ রেগে যায়। তার বুকের ভেতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আরাথি রাজ্যে কান্নার রোল পড়ে যায়। তাই উদিরান 8 দিন পূর্ণ হওয়ার আগেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে পূর্বা যখন ওই খালের পাড়ে বসেছিল, তখনই একটা মস্ত বড় কুমির এসে তার উপর অ্যাটাক করতে যায়। কুমিরটা দেখে পূর্বা ভয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে কাঙ্গুভা দৌড়ে চলে যায় পূর্বার কাছে। সেখানে গিয়ে দেখে কুমিরটা পূর্বাকে তাড়া করে বেড়াচ্ছে। তখন সে নিজের জীবন বাজি রেখে কুমিরের সাথে লড়াই করতে শুরু করে। তবে কুমিরটা এতটাই বড় ছিল যে কাঙ্গুভা তার সাথে পেরে উঠছিল না, কিন্তু সে হারও মেনে নেয় না। একটা পর্যায়ে কুমিরটা আবারও পূর্বাকে তাড়া করতে শুরু করে। কাঙ্গুভা তখন সাঁতরে গিয়ে কুমিরের লেজ ধরে বসে, কিন্তু ততক্ষণে কুমিরটা পূর্বার পায়ে কামড় দিয়ে বসিয়েছিল।
সৌভাগ্যবশত তার বড় কোনো ক্ষতি হওয়ার আগেই কাঙ্গুভা কুমিরটাকে মেরে ফেলতে সক্ষম হয়। কুমিরের কামড়ে পূর্বা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, তার অনেক রক্তক্ষরণ হয়। তাই কাঙ্গুভা রাত জেগে তার সেবা করে, ঠিক একজন আদর্শ বাবার মতো। কিন্তু রাতে হঠাৎ ঘুমের ঘোরে পূর্বা তার বাবা মার কথা মনে পড়ে কাঁদতে শুরু করে। সেটা দেখে কাঙ্গুভা উপলব্ধি করতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। পূর্বার প্রতি তার খুব মায়া হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। জঙ্গলে থাকা অবস্থাতেও সে সবসময় চেষ্টা করত পূর্বাকে হাসি খুশি রাখার, সবসময় তাকে আগলে রাখার। কিন্তু এত কিছুর পরেও পূর্বার মন গলে না। গলবেই বা কিভাবে? নিজের চোখের সামনে বাবা মাকে জীবন্ত পুড়তে দেখাটা কারো কাছেই সহজ ব্যাপার নয়। আর পূর্বা তো ছোট একটা বাচ্চা মাত্র। এদিকে যুদ্ধের সময় ঘনিয়ে আসছিল, তাই পেরুমাচির মেয়েরা যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য আগে থেকেই আয়ুর্বেদিক ঔষধপত্র আনার জন্য বাঙ্গারু রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই আরাথি সৈন্যরা তাদের একজনের উপর অ্যাটাক করে। সেটা দেখে বাকি সবাই ভীষণ ভয় পেয়ে যায়। সে সময় সৈন্যরা এসে তাদেরকে ঘিরে ধরে আর বলে, কাঙ্গুভাকে এখানে এসে তোমাদের বাঁচিয়ে নিয়ে যেতে বলো, না হলে আজ তোমাদের কেউ এখান থেকে জীবিত ফিরবে না। এ কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা শঙ্খ বাজিয়ে কাঙ্গুভাকে ডাকতে শুরু করে। সেই শব্দ শুনে কাঙ্গুভা বুঝে যায় তার রাজ্যের মেয়েরা বিপদে আছে। কিন্তু পূর্বাকে কালো জঙ্গলে একা ফেলে তো সে বের হতে পারবে না, তাই সেও আবার শঙ্খ বাজিয়ে তাদেরকে কিছু সিগন্যাল দেয়। সেটা শুনে মেয়েগুলো নিজেদের মধ্যে বলতে শুরু করে, হ্যাঁ, কাঙ্গুভা যেটা বলছে সেটা তো ঠিক। এই কথা শুনে আরাথির সৈন্যরা অবাক হয়ে যায়। তারা মেয়েগুলোর কাছে জানতে চায় যে কাঙ্গুভা তাদের কি এমন বলছে। তখন একটা বাচ্চা মেয়ে বলে ওঠে, কাঙ্গুভা বলেছে আরাথির সৈন্যরা 15 জন আর আমরা মেয়েরা আছি 25 জন। 25 জন মিলে কি 15 জনের সাথে লড়াই করতে পারবো না? আর কাঙ্গুভা যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। এ কথা বলেই মেয়েটা তার সামনে থাকা লোকটার উপর অ্যাটাক করে বসে। সেটা দেখে বাকিরাও সাহসিকতার সাথে আরাথি সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। কাঙ্গুভা নিজের হাতে তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিল, সেই অনুপাতেই তারা যুদ্ধ চালিয়ে যায় এবং শেষমেশ আরাথি সৈন্যদেরকে কুপকাত করে কাঙ্গুভাকে সেটা জানিয়ে দেয়। কাঙ্গুভা খবরটা শুনে ভীষণ খুশি হয়, তার গর্ব হচ্ছিল নিজের শিষ্যদের উপর। কিন্তু পরক্ষণেই বাধে এক বিপত্তি। পেরুমাচির মেয়েদের উপর অ্যাটাকের বিচার করার জন্য আরাথি এবং পেরুমাচির রাজাকে এক জায়গায় জড়ো করা হয়। সেখানে 2 রাজ্যের সৈন্যরাও ছিল। যদিও সবাই সেখানে সালিশের জন্যই গিয়েছিল, কিন্তু উদিরান গিয়েছিল যুদ্ধ করতে। তাই সে সবার কথা উপেক্ষা করে পেরুমাচির সৈন্যদের উপর অ্যাটাক করতে শুরু করে। সে একে একে সবাইকে মেরে ফেলে, ছেলে মেয়ে বৃদ্ধ, কোনো বাছবিচার করে না। এই অবস্থা দেখে রাজা পাহাড়ের চূড়ায় চড়তে শুরু করে, শঙ্খ বাজিয়ে কাঙ্গুভাকে যুদ্ধের ব্যাপারে জানানোর জন্য। তখন উদিরান এবং তার সঙ্গীরা একাধারে তার উপর তীর ছুটতে শুরু করে। তবুও রাজা থামে না। সে অনেক কষ্টে পাহাড়ের চূড়ায় পৌঁছে চিলের পায়ে ওই তীরগুলো বেঁধে কাঙ্গুভার কাছে পাঠিয়ে দেয়। এরই মাঝে উদিরান সেখানে পৌঁছে রাজাকে প্রাণে মেরে ফেলে। কাঙ্গুভা ওই তীরগুলো দেখে বুঝে যায় কারা তাদের রাজাকে খুন করেছে। তখন সে রাগে শোকে চিৎকার করতে শুরু করে। সে রাতেই উদিরান তার সৈন্যদেরকে নিয়ে পেরুমাচি হামলা করার উদ্দেশ্যে রওনা হয়। সেটা দেখে পেরুমাচির লোকেরা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এখন তাদের রাজা বেঁচে নেই, আর তাদের মহাবীর যোদ্ধা কাঙ্গুভাও বেঁচে নেই। এরই মাঝে উদিরানের লোকেরা কালো জঙ্গলের দিকে অনেকগুলো মশাল জ্বলতে দেখতে পায়। তখন তারা ধরে নেয় যে পেরুমাচির লোকেরা হয়তো তাদের হাত থেকে বাঁচার জন্য কালো জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়েছে। তাই তারা জাহাজ ঘুরিয়ে কালো জঙ্গলের দিকে যেতে শুরু করে। সেটা দেখে পেরুমাচির লোকেরা হতবাক হয়ে যায়, তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে, কালো জঙ্গলের রাজা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ তাদের মৃত্যু ওই কালো জঙ্গলেই। এরই মাঝে দেখা যায় ওই মশালগুলো কাঙ্গুভা জ্বালিয়ে রেখেছিল, যাতে উদিরান মনে করে পেরুমাচির সবাই কালো জঙ্গলে আছে। সে একাই উদিরানের 500 সৈন্যের সাথে লড়াই করার প্রস্তুতি নিতে শুরু করে। সেটা দেখে পূর্বা ভয় পেয়ে যায়। সে কাঙ্গুভাকে জিজ্ঞেস করে, তুমি একা 500 জনের সাথে কিভাবে লড়াই করবে? তখন কাঙ্গুভা বলে, কে বলেছে আমি একা? এই জঙ্গলের প্রত্যেকটা জিনিস আমাকে সাহায্য করবে। তার কথা শুনে পূর্বা অবাক হয়ে যায়। এরই মাঝে আরাথির সৈন্যরা জঙ্গলের ভেতর ঢুকে পেরুমাচির লোকদের খুঁজতে শুরু করে। তখন কাঙ্গুভা তাদের মুখোমুখি হয়। পূর্বাকে সে তখন একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল। এরপর সে ওই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। প্রথমেই গাছে গাছে বেঁধে রাখা মশালগুলো তাদের দিকে একসাথে ছুড়ে দেয়। এতে অনেক সৈন্য পুড়ে মারা যায়, আর বাকিদের কাঙ্গুভা খুব কৌশলে মেরে ফেলে। তাদের চিৎকার পৌঁছে যায় উদিরানের কানে, কিন্তু সে মনে করে এটা নিশ্চয়ই পেরুমাচির লোকেদের চিৎকার। তখন তাদের মধ্যে একজন খেয়াল করে, শব্দগুলো শুনলে বুঝতে পারে ওই চিৎকার পেরুমাচিবাসীর নয়, আরাথি সৈন্যের। সে যখন বিষয়টা উদিরানকে জানায়, তখন উদিরান ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়।
সে সাথে সাথে তার একজন গোপন এজেন্টকে পাঠিয়ে দেয় জঙ্গলের ভেতরে। এদিকে পূর্বা কাঙ্গুফাকে একা নিরস্ত্র অবস্থায় ওই লোকগুলোর সাথে লড়াই করতে দেখে কাঙ্গুফার তলোয়ারটা নিয়ে গিয়ে তার হাতে এগিয়ে দেয়। যে ছেলেটা একসময় তাকে মারতে চেয়েছিল সেই আজ তাকে বাঁচানোর জন্য তলোয়ার এগিয়ে দিচ্ছে। এটা দেখে কাঙ্গুফা ভীষণ খুশি হয়। পূর্বার মুখেও তখন হাসি ছিল। সেটা দেখে কাঙ্গুফা বুঝে যায় যে পূর্বা তাকে ক্ষমা করে দিয়েছে। তাই সে এবার খুশি মনে সবার সাথে লড়াই করতে শুরু করে, আর পূর্বা পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতে থাকে। এমন সময় সে এজেন্ট এসে পূর্বাকে জালে আটকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। পূর্বা চিৎকার করে কাঙ্গুফাকে ডাকতে থাকে। সেই শব্দ শুনে কাঙ্গুফা দৌড়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে লোকটা পূর্বাকে নিয়ে জাহাজে উঠে গিয়েছিল। তাই উদিরান জাহাজটা দ্রুত নিজের রাজ্যের দিকে নিয়ে যেতে শুরু করে। এরপর সে পূর্বাকে একটা দড়ির সাথে বেঁধে জাহাজের বাইরে ঝুলিয়ে দেয়, কারণ সে জানতো পূর্বাকে বিপদে দেখলে কাঙ্গুফা অবশ্যই তার কাছে আসবে, আর তখনই উদিরান তাকে মেরে ফেলবে। তার ধারণাও সঠিক। কাঙ্গুফা সত্যি সত্যি জাহাজে পৌঁছে যায় পূর্বাকে বাঁচানোর জন্য। তখন উদিরানের লোকেরা তার উপর অ্যাটাক করতে শুরু করে। কাঙ্গুফা তাদের সাথে লড়াই করতে করতে হঠাৎ দেখতে পায় পূর্বার উপরে সমুদ্রের ভয়ঙ্কর হাঙরেরা অ্যাটাক করার চেষ্টা করছে। তার হাতে বাঁধা দড়িটা একটু সরে গেলেই পূর্বা পানিতে পড়ে যাবে, আর ওই হাঙরগুলো তাকে গিলে খাবে। সে পূর্বাকে বাঁচাতে যেতে চাচ্ছিল, কিন্তু উদিরান তাকে যেতে দেয় না। তখন কাঙ্গুফা খুব কৌশলে পূর্বার দিকে একটা কুড়াল ছুঁড়ে দেয়, যাতে সেটার মাধ্যমে পূর্বার নিজের আত্মরক্ষা করতে পারে। এরপর কাঙ্গুফা উদিরানের সাথে লড়াই করতে শুরু করে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়, কিন্তু এত সবের মাঝেও কাঙ্গুফা পূর্বার হাতে বাঁধা ওই দড়িটা ছাড়ে না। সে একটা হাত দিয়েই উদিরানের সাথে লড়াই করে যাচ্ছিল। তাই একটা পর্যায়ে সে খুব দুর্বল হয়ে যায়। সেটা দেখে পূর্বা তাকে দড়িটা ছেড়ে দিতে বলে, কিন্তু কাঙ্গুফা রাজি হয় না। সেটা দেখে পূর্বা নিজেই তার হাতের দড়িটা কেটে পানির ভেতর পড়ে যায়। কাঙ্গুফাকে বাঁচানোর জন্য সে নিজের জীবনও বিসর্জন দিয়ে দেয়। কাঙ্গুফা তখন ভীষণ ভেঙে পড়ে, কিন্তু তার সেই কষ্টটাই রাগ হয়ে প্রতিফলিত হয় উদিরানের উপর। সে তৎক্ষণাৎ উদিরানকে মেরে ফেলে, কিন্তু পূর্বাকে হারানোর কষ্টটা সে মানতে পারছিল না। এখন প্রশ্ন হচ্ছে, পূর্বজন্মে তো কাঙ্গুফা পূর্বাকে বাঁচাতে পারেনি, কিন্তু এই জন্মে কি সে জিটার রূপে জন্ম নেওয়া পূর্বাকে বাঁচাতে সক্ষম হবে? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো জিটাকে যখন কমান্ডোরা ধরে নিয়ে যাচ্ছিল, তখন ফ্রান্সিস খুব কৌশলে কোল্টের গলা থেকে ওই ট্রাকারওয়ালার নেকলেসটা খুলে ট্রাকারের ভেতর ছুঁড়ে ফেলে। এরপর এই ট্রাকার ফলো করতে করতে তারা কমান্ডোদের আস্তানায় পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে কমান্ডোরা প্লেনে করে জিটাকে কোথাও নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্সিস তখন সাহস করে ট্রাকের কাছে চলে যায় জিটাকে বাঁচানোর জন্য, কিন্তু গিয়ে দেখে জিটা সেখানে নেই। তখন সে ট্রাকের উপর উঠে জিটাকে খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন প্লেনের দরজাটা খোলে, তখন সে দেখতে পায় জিটাকে অলরেডি প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই মিলে তখন কমান্ডোদের সাথে ফাইট করা শুরু করে যেটাকে আটকানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কমান্ডোরা তাকে নিয়ে উড়াল দিতে সফল হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। ফ্রান্সিস কোনোভাবেই যেটাকে ছাড়তে রাজি ছিল না, তাই সে ওই প্লেনের উপর ঝাঁপ দেয়। প্লেনের গতি অনেক বেশি থাকার কারণে সে বাইরের পরিবেশে টিকে থাকতে পারছিল না। তবে সে হার মানে না, সে যেটাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু ফ্রান্সিস অলরেডি অনেক বেশি আহত ছিল, তাই সে বেশিক্ষণ টিকতে পারে না। ঝুলন্ত অবস্থায় সেন্সলেস হয়ে যেতে শুরু করে। এমন সময় হঠাৎ তার চোখের সামনে কাঙ্গুফার চেহারাটা ভেসে ওঠে। সেটা দেখা মাত্রই ফ্রান্সিসের মধ্যে এক অদ্ভুত শক্তি সঞ্চার হয়। সে সবকিছু ভুলে গিয়ে প্লেনের দরজার দিকে এগোতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হলো, এবার বাইরের প্রতিকূল পরিস্থিতিতেও তাকে আটকাতে পারে না। সে প্লেনের ভেতরে গিয়ে কমান্ডোদের উপর অ্যাটাক করতে শুরু করে। তাকে দেখে যেটা ভীষণ খুশি হয়, কারণ তার চোখে সেটা ফ্রান্সিস নয়, কাঙ্গুফা ছিল। ফ্রান্সিসও নিজের মধ্যে কাঙ্গুফার শক্তিটা অনুভব করতে পারছিল, কিন্তু পূর্বজন্মের কথা তার তখনও মনে পড়েনি। যাই হোক, সে সবার সাথে লড়াই করে ফাইনালি যেটাকে ফিরিয়ে নিয়ে আসতে সফল হয়। তখন কমান্ডোদের মধ্যে একজন তার বসকে জানিয়ে দেয় যে যেটা আবারও তাদের হাতছাড়া হয়ে গেছে। প্লেনে থাকা সিসিটিভি ক্যামেরাতে ফ্রান্সিসের চেহারাটা ক্যাপচার হয়েছিল। তাই লোকটা বসকে ওই ছবি দেখিয়ে বলে এই লোকটাই যেটাকে নিয়ে গেছে। সেটাও জানায় যে ওই ছেলেটার নাম ফ্রান্সিস। তখন তাদের বস বলে ওঠে ওর নাম ফ্রান্সিস নয়, ওর নাম কাঙ্গুফা। তার মানে ওই লোকটাও ফ্রান্সিসের অতীতের সাথে জড়িত। কিন্তু কে সে, সেটা জানার জন্য আমাদের আবারও অতীতে ফিরে যেতে হবে। উদিরানী লাশটা যখন আরাধি রাজ্যে নিয়ে যাওয়া হয়, তখন তার চিতায় আগুন দেওয়ার মতো কেউ ছিল না। এমন সময় তাদের মধ্যে একজন বলে ওঠে রক্তাঙ্গাসন আসবে। মূলত রক্তাঙ্গসনও উদিরানেরই ছেলে ছিল, কিন্তু সে কোনো রানী নয়, বরং দাসীর পেটে জন্মগ্রহণ করে, যে কারণে তাকে কখনোই রাজকুমারীর স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আজ যখন অন্য কেউ তার বাবার চিতায় আগুন দিতে যাচ্ছিল না, তখনই রক্তাঙ্গসন সেখানে পৌঁছে যায়।
অদিরানের যেহেতু আর কোনো উত্তরাধিকার ছিল না, তাই সেই আরাথির রাজা বনে যায়, কিন্তু কেউই তাকে রাজা হিসেবে স্বীকার করতে চাচ্ছিল না। তাই সে ঘোষণা দেয় যে সে কাঙ্গুফাকে খুন করবে এবং তার রক্তের মাধ্যমেই নিজের রাজ্যাভিষেকে অভিষেক করবে। তাহলে কি দুই রাজ্যে আরও একবার মহাযুদ্ধ বাঁধতে চলেছে? কি হবে এর পরিণতি? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা এখানে শেষ হয়ে যায়।